প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসনকালে এই প্রথমবারের জন্য সবথেকে দীর্ঘতম বিদেশ ট্যুরে কিন্তু এখন আছেন। তিনি 8 দিনে 5টি রাষ্ট্রে যাবেন। প্রথমে ঘানা, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো এবং আর্জেন্টিনার পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে পৌঁছেছেন ব্রাজিলে, যেখানে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সময়ে মাল্টিপোলার ওয়ার্ল্ডে এই ব্রিক্স সামিট কিন্তু ভারতের কাছেও অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা। আর এই ব্রিক্সের মঞ্চকেই পাকিস্তানকে ক্রমাগত আক্রমণের জন্য বেছে নিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে যে কথাগুলো বললেন তা 100% নিশ্চিত থাকুন, পাকিস্তানের আসল চেহারা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায় এবং আতঙ্কে তাদের হয়তো ঘুমটাও উড়ে গেছে। এবং জিওপলিটিক্যাল সারফেসে আজকে ভারতের প্রধানমন্ত্রীর এই ধরনের কথাগুলো নতুন করে অনেক সমীকরণ কিন্তু বদলে দিতে পারে। সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন। আপনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন, আমি ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্কটাকেও দিয়ে দিলাম। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ব্রিক্স সামিট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন। আপনি যদি মাল্টিপোলার ওয়ার্ল্ডে একদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কিংবা ব্রিটেনকে রাখেন, তাহলে দেখবেন বিপরীতে রাশিয়া, চীন এবং ভারত একসঙ্গে যে সংগঠনে পার্টিসিপেট করে সেটাই হলো ব্রিক্স। প্রথম থেকে এই ব্রিক্সে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা ছিল এবং বর্তমানে সহযোগী রাষ্ট্র হিসাবে ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতকে সংযুক্ত করা হয়। ফলে গোটা পৃথিবীর প্রায় 37% জিডিপি কিন্তু ব্রিক্স সামিটের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ন্ত্রণ করে। আর এই সামিটটিকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য। এই ব্রিক্স সামিটে কি কি বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে দেখুন। প্রথমত গ্লোবাল গভর্নেন্স রিফর্মেশন নিয়ে কথা হয়েছে। দ্বিতীয়ত সাউথ টু সাউথ কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। তৃতীয়ত জিওপলিটিক্যাল টেনশন কিভাবে থামানো যায় আন্তর্জাতিক স্তরে সে বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে। পরবর্তীকালে ভারত একটা অত্যন্ত ইন্টারেস্টিং পয়েন্ট ডেভেলপ করেছে, তা হলো ক্লাইমেট এবং ট্রেড টেনশন। এই পরিবেশ এবং ব্যবসা বাণিজ্যের হঠাৎ করে ধেয়ে আসা যে টেনশন নিয়ে একটা রাষ্ট্র ভাবছে, তা কিন্তু ভারতবর্ষ এই ধরনের আন্তর্জাতিক সামিটে বুঝিয়ে দিয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং পার্টে এবার আসি। ভারতবর্ষ প্রথম থেকেই টেরোরিজম এবং পাকিস্তানকে একই বিন্দুতে ফেলে কন্টিনিউয়াসলি কিন্তু আক্রমণ করে গেল ব্রিক্স সামিটে এবং এখানে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। ফলে আজকে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন তার আন্তর্জাতিক স্তরে ধার এবং ভার এতটাই বেশি যে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে গেছে পাকিস্তান। কারণ এই পাকিস্তানকেই আবার রাষ্ট্রসংঘের প্রেসিডেন্সি পদ সামলাতে হবে জুলাইতে। যে রাষ্ট্রসংঘের প্রেসিডেন্সি পদ সামলাবে তার বিপক্ষেই ভারতবর্ষ আজকে সন্ত্রাসবাদের যদি নিশান উড়িয়ে দিল, তাও আবার আন্তর্জাতিক মঞ্চে, যেখানে চীন, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং বিশ্বের আরো প্রভাবশালী কতগুলো দেশ বসেছিল, তারা কার্যত চুপ হয়ে গেল। প্রধানমন্ত্রী কি বললেন দেখুন। প্রথমত প্রধানমন্ত্রী বলেছেন, ইন্ডিয়া ইজ এ ভিকটিম অফ টেরর, সাম কান্ট্রিজ আর এক্সপোর্টার অফ ইট। অর্থাৎ ভারতবর্ষ সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। কিছু দেশ এই সন্ত্রাসবাদকে বিভিন্ন দেশে চালান করে দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন পাকিস্তানকে এখানে সরাসরি নিশানা করা হয়েছে ভারতের পক্ষ থেকে। তার পরবর্তীকালে বলা হয়েছে এই যে টেরোরিজম শুড নট বি জাজ উইথ এ ডবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই পার্টিকুলার স্টেটমেন্টটাতেই আসলে পশ্চিমা শক্তিগুলোকে আক্রমণের কেন্দ্রবিন্দু নিয়ে আসা হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। আর ডবল স্ট্যান্ডার্ড মানেটা কি? আপনি বলছেন টেরোরিজম অ্যাক্টিভিটি থামাতে হবে, বিভিন্ন সংগঠনে গিয়ে আপনি বলছেন আপনি টেরোরিস্টের বিপক্ষে, অথচ দিনের পর দিন আপনি পাকিস্তানকে লোন দিয়ে যাবেন, পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট দিয়ে যাবেন, আপনি পাকিস্তানের থেকে পয়সা রোজগার করার চেষ্টা করবেন এবং পাকিস্তানকে ভারতের পিছনে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই দ্বিচারিতা কেন? বুঝতে পারছেন রাশিয়া এবং চীনের সামনে ভারতবর্ষ কার দিকে ইঙ্গিত করছে? এবং এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্পও যে ভালো করে মেনে নেবেন না 100% নিশ্চিত। কারণ এই পাকিস্তানকে কিন্তু সাহায্য করার জন্য তুরস্ক, চীন ঝাঁপিয়ে এসেছিল, আমেরিকা সিজফায়ার করার জন্য উঠে পড়ে লেগেছিল।
ভারত কিন্তু একা এদের বিপক্ষে লড়াই করেছে। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বিচারিতার মুখোশ কিন্তু খুলে দিলেন আন্তর্জাতিক স্তরে। তৃতীয়ত এখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দেয়ার ক্যান বি নো ইফস অ্যান্ড বাট ইন দ্য ফাইট এগেনস্ট টেরোরিজম। টেরোরিজমের বিপক্ষে লড়ার জন্য কোনো যদি কিন্তু এই সকল জিনিসের প্রয়োজন নেই। যদি লড়তে হয় লড়ুন, পিছনে কোনো গেম খেলবেন না। যদি এটা হতো, যদি তোমার এটা, কিন্তু এটা হলে এটা ভালো। ফলে এই যে আমি সেফ খেলার চেষ্টা, এইটা কোনো রাষ্ট্রের থেকে ভারতবর্ষ মানবে না, তা প্রধানমন্ত্রীর এই স্পিচেই কিন্তু বোঝা গেছে। 4 নম্বর তিনি বলেছেন, সাপোর্টিং টেরোরিজম শুড বি গ্রাউন্ডস ফর গ্লোবাল স্যাংশন। এইখানেই প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন ভারতের অ্যাকচুয়াল স্ট্যান্ডটা কোথায়। বলা হচ্ছে, যদি আপনি এত কিছু জানার পরও সেই সকল দেশের উপরে স্যাংশন লাগান, তাহলে তো আপনি টেরোরিজমকে সাপোর্ট করছেন। মনে রাখবেন, এই অপারেশন সিন্দুরের পরেও কিন্তু IMF থেকে লোন স্যাংশন করা হয়েছে পাকিস্তানের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানকে লোন দিয়েছে। আমেরিকা পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাহায্য করছে। বলছে আপনি মুখে বলছেন টেরোরিজমের বিপক্ষে আপনি কাজ করবেন, অথচ আপনি এদের উপরে কোনো স্যাংশন লাগাবেন না। এরা বিনা বাধায় ব্যবসা বাণিজ্য করতে পারবে, এরা টেরোরিজমকে মদত দিতে পারবে, উল্টে আপনি আবার লোনের টাকা এদেরকে দেবেন। এটা ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ড, যা অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষ অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিল। আজকে ব্রিক্সের মঞ্চে এ কথাগুলো ফের একবার বলা হলো। ফলে পাকিস্তানকে একেবারে কোণঠাসা করে ফেললো আন্তর্জাতিক স্তরে ভারত, যা নিঃসন্দেহে ভারতের জিওপলিটিক্যাল সারফেসের অন্যতম বড় ডিপ্লোম্যাটিক সাফল্য। ভারত আর কি দাবি করেছে এখানে? যদি আপনি ভারতের দাবিগুলো দেখেন তাহলে দেখবেন প্রথমেই বলা হয়েছে জিরো টলারেন্স টু টেরোরিজম। বুঝতেই পারছেন, কোনো রকম ভাবে টলারেন্স ভারত দেখাতে চাইছে না। পরবর্তীকালে বলা হয়েছে গ্লোবাল অ্যাকশন এগেনস্ট টেরোরিজম যারা স্পন্সর তাদেরকে, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে গ্লোবাল স্পন্সর, গ্লোবাল এই যে স্পন্সর তারা করছে এর বিপক্ষে গ্লোবাল অ্যাকশন ক্রিয়েট করতে হবে। 3 নম্বর সেখানে বলা হয়েছে এন্ড অফ সিলেক্টিভ আউটরেজ, অর্থাৎ আপনি সিলেক্টিভ প্রতিবাদ করা বন্ধ করুন। আপনি বলুন পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাদের উপরে স্যাংশন লাগাবেন, তাদেরকে এক ঘরে করবেন। সিলেক্টিভ প্রতিবাদ দয়া করে করবেন না, যে আমি এই ঘটনার প্রতিবাদ করলাম, এই ঘটনার করলাম না, এই ঘটনার করলাম, ওই ঘটনার করলাম না। যখন টেরোরিজমের ইস্যু আসবে, কোনো ডিপ্লোম্যাটিক থট প্রসেস যেন কাজ না করে, সিলেক্টিভ হইতে ভাববেন না, সরাসরি প্রতিবাদ করুন। ব্রিক্সের এই রেজলিউশনে কি লেখা হয়েছে আমি একটু আপনাদের বলে দিই। এই SCO সামিটের রেজলিউশনে কিন্তু ভারত সই করেনি, আপনারা অনেকেই জানেন, কারণ এখানে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাবার্তা লেখা ছিল না। কিন্তু ভারত কিন্তু ব্রিক্সের রেজলিউশনে এই টেরোরিজম অ্যাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলেছে, ফলে এই রেজলিউশনে কিন্তু সেটাও লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে, এখানে স্ট্রংলি কন্ডেমড অল ফর্ম অফ টেরোরিজম, অর্থাৎ সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে সমবেদনা জানানো হয়েছে, কন্ডেম করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। পরবর্তীকালে বলা হয়েছে কমিটমেন্ট টু, পরিষ্কার বলতে কমিটমেন্ট টু কম্ব্যাটিং ক্রস বর্ডার টেরোরিজম, অর্থাৎ এই রাষ্ট্রগুলো একসঙ্গে এবার সন্ত্রাসবাদের বিপক্ষে এবং সীমান্ত হত্যার বিপক্ষে লড়াই করবে। 3 নম্বর বলা হয়েছে এমফাসাইজ দ্যাট নো কান্ট্রি শুড শেল্টার অর সাপোর্ট টেরর গ্রুপস, অর্থাৎ এই ব্রিক্সের রাষ্ট্র যারা অংশগ্রহণ করেছে তারা কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসবাদী রাষ্ট্র কিংবা গ্রুপকে সাহায্য করবে না। পরিষ্কার ইঙ্গিত, পাকিস্তানকে ধুয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিলেন পাকিস্তানের ঘুম ওড়ানোর জন্য, এবং এরপরে ব্রিক্সের যে 11+5 16টা দেশ এখানে যে অংশগ্রহণ করেছে, পরিষ্কার বোঝা গেছে তাদের মোটোটাও হলো পাকিস্তানের বিপক্ষে সমস্ত দিক থেকে স্যাংশন লাগানো, এবং এই পার্টিকুলার 11টা দেশ বা 10-12টা দেশের মধ্যেও যদি তারপরেও পাকিস্তানের বিপক্ষে বা কেউ না যায়, তাহলে ভারত কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক স্তর থেকে মেজারমেন্টগুলো নিতে পারবে, কারণ রেজলিউশনে পাকিস্তান বিরোধী কথাবার্তাগুলো অলরেডি এস্টাবলিশড করে দিয়ে চলে এসেছে ভারত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।